অ্যাপ্লিকেশনের ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ তিনি অলরেডি এলিজিবল অ্যাপ্লিকেশন করার জন্য, কিন্তু আনফর্চুনেটলি এই মুহূর্তে তার কোম্পানির লাইসেন্সটি রিভোকড হয়ে গেছে। তো তিনি আসলে আইএলআর আবেদন করতে পারবেন কি না। আইএলআর এর ক্ষেত্রে আইএলআর অ্যাপ্লিকেশনের সময় বেসিক কি ডকুমেন্টস লাগে? মিনিমাম স্যালারি হতে হবে 33,400। যদি বাচ্চা জন্ম ইউকেতে হয়ে থাকে তাহলে সেটেলমেন্ট পাওয়ার সাথে সাথেই কিন্তু বাচ্চারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবে টু রেজিস্টার দেমসেলফ অ্যাজ ব্রিটিশ সিটিজেন। স্কিল ওয়ার্কার ভিসা থেকে আইএলআর, এই বিষয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন যে আসলে কি হবে স্যালারি রিকোয়ারমেন্ট, কি হবে তার প্রয়োজনীয় ডকুমেন্টস, এবং সেই টপিকে কিন্তু আজকে আমরা চলে এসেছি। কথা বলবো গিগা লিগাল সলিসিটার্সের হেড অফ প্র্যাকটিস ডক্টর সজীব হোসেনের সাথে। আমি মারুফ হাসান। আজকে লং স্টোরি শর্ট স্পেশাল এপিসোডে আপনাদেরকে স্বাগতম। ডক্টর সজীব, আপনি জানেন যে স্কিল ওয়ার্কার রুটে যারা এই দেশে এসছেন, মানে এখন পর্যন্ত, আজকে আমরা যদি বলি এখন পর্যন্ত যারা এই সেটেলমেন্ট রুটে আছেন, অর্থাৎ 5 বছর পরে যারা কোয়ালিফাই করবেন, তাদের একটা কমন কোয়েশ্চেন থাকে এবং আমরা অনেক কনফিউশনও দেখি যে আসলে তার স্যালারির রিকোয়ারমেন্টটা কি। যখন সে আইএলআর আবেদনটি করবে তখন তার স্যালারির মিনিমাম স্যালারি রিকোয়ারমেন্টটি কী হবে, আপনি যদি এখনকার প্রেক্ষাপটে বলেন। রাইট, আইএলআর করার ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক লিগ্যাল প্রভিশন রয়েছে স্যালারি ফুলফিলমেন্টের দিক থেকে আর কি। সেখানে বলা আছে যে মিনিমাম স্যালারি হতে হবে 33,400। নাম্বার ওয়ান, প্রিভিয়াস রুলের আন্ডারে যারা আছে, অ্যাট দ্য সেম টাইম কারেন্ট গোয়িং রেটের সমান হতে হবে অথবা বেশি হতে হবে। ওকে, ফর এক্সাম্পল, যদি কারেন্ট গোয়িং রেট থেকে থাকে 30,000 পাউন্ড, তাহলে কিন্তু অলরেডি সেটা স্যাটিসফাইড বাই দি মিনিমাম স্যালারি 33,400। কিন্তু যদি এমন হয় যে কারেন্ট গোয়িং রেট ইজ 44,000 পাউন্ড, তাহলে কিন্তু 33,400 দিয়ে আইএলআর রিকোয়ারমেন্ট ফুলফিল হবে না। কেন? কারণ রেলিভেন্ট ইমিগ্রেশন রুলের টেবিলে গোয়িং রেট বলা আছে, কারেন্ট গোয়িং রেট বলা আছে 44,000 প্লাস। ওকে, কাজে যেটা হায়ার সেটা কনসিডার করতে হবে। তার মানে দেয়ার ইজ নো ওয়ান সাইজ ফিটস অল কাইন্ড অফ আ সলিউশন। নো, আমি যেটা বুঝতে পারলাম যে মিনিমাম বলা আছে 33,400, আবার যারা নিউ অ্যাপ্লিকেন্টস তাদের ক্ষেত্রে 41,700। এখন আপনি যেটা বললেন যে 33,400 দেখেই যদি আমি চিন্তা করি যে ওকে মাই স্যালারি ইজ 35,000, তো আমি তো ফুলফিল করছি। কিন্তু আপনি বলছেন যে অ্যাপ্লিকেশনের সময় রেলেভেন্ট টেবিলে যে গোয়িং রেট চেক করে দেন আসলে অ্যাপ্লিকেশনটা করতে হবে। কোয়াইট ক্রিটিক্যাল এবং কনফিউজড হওয়াটাই স্বাভাবিক। আমি আরেকটা অ্যাড করবো এখানে, শুধু স্যালারি দেখলেই হবে না, ওই স্যালারিটার রেলিভেন্ট আওয়ার্স, উইকলি আওয়ার্স কত সেটাও কিন্তু কনসিডার করতে হবে। কারণ ইমিগ্রেশন রুলের মধ্যে যে 33,400 মিনিমাম স্যালারি দেওয়া আছে অ্যান্ড গোয়িং রেটের কথা বলা আছে, সেটা 37.5 আওয়ার্স পার উইক এই অ্যাসেসমেন্টে। এখন যদি কারো স্যালারি হয়ে থাকে 35,000 কিন্তু অন দ্য বেসিস অফ 42 আওয়ার্স পার উইক, তাহলে কিন্তু ডেফিনেটলি সেটা মিট করবে না। আমরা কিন্তু এরকম দেখেছি, আমাদের কাছে অনেকেই আসেন তাদের রেলেভেন্ট সার্টিফিকেট অফ স্পন্সরশিপস নিয়ে, তখন কিন্তু আমরা দেখেছি আওয়ারলি রেট এবং অ্যানুয়াল স্যালারির মধ্যে কিন্তু এক ধরনের প্রায় একটা ডিসক্রিপেন্সি দেখা যায়। আপনি যে 37.5 আওয়ার্সের ক্যালকুলেশনটা বললেন, সেই ক্যালকুলেশনটা মিসম্যাচ হয়ে গেলেও কিন্তু আসলে রিফিউজালের সুযোগ তৈরি হয়। স্কিল ওয়ার্কার থেকে আইএলআরে যারা যেতে চান বা যারা যাবেন, তারা আসলে বিভিন্ন ধরনের পরিস্থিতি কিন্তু আসলে ফেস করেন, আপনি জানেন। সেক্ষেত্রে একটা খুবই মেজর কনসিকোয়েন্সেস নিয়ে আসে, যেটা হচ্ছে কোম্পানির লাইসেন্স রিভোকড হয়ে যাওয়া। আমাদেরকে প্রশ্ন করেছেন রিসেন্টলি একজন, তিনি জানতে চেয়েছেন যে তার অ্যাপ্লিকেশনের ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ তিনি অলরেডি এলিজিবল অ্যাপ্লিকেশন করার জন্য, কিন্তু আনফর্চুনেটলি এই মুহূর্তে তার কোম্পানির লাইসেন্সটি রিভোকড হয়ে গেছে। তিনি এখনও ভিসায় আছেন, তার ভিসা কার্টেল হয়নি। এখন তিনি আসলে জানতে চেয়েছেন তিনি কি করবেন। তার কোম্পানি তাকে বলেছে যে তারা এই রিভোকেশন এগেনস্টে আপিল করেছেন, তারা অপেক্ষা করছেন আউটকামের জন্য। তো তিনি আসলে আইএলআর আবেদন করতে পারবেন কি না সেটি সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ। আমি একটু বলে নেই যে ইমিগ্রেশন রুলে কি বলা আছে, এবং যদি কেউ আইএলআর জন্য কোয়ালিফাই করা অবস্থায় কিংবা অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায়ও কোম্পানি লাইসেন্স চলছে, কনসিকুয়েন্সটা কি। রাইট, ইমিগ্রেশন রুল ইজ ভেরি ক্লিয়ার। মানে স্কিল ওয়ার্কারদের আইএলআর পাওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে অন দি ডে অফ ডিসিশন কোম্পানির লাইসেন্স থাকতে হবে। ওকে, এটা রিকোয়ারমেন্ট। তার মানে হচ্ছে যদি কেউ 5 ইয়ার্স কোয়ালিফাই করে আইএলআর অ্যাপ্লিকেশন করে, পেন্ডিং থাকা অবস্থায় যদি কোম্পানির লাইসেন্স চলে যায়, দ্যাট ইজ ডেভাস্টেটিং ইন দিস কেস। তার মানে তখন কি করতে হবে, তাদেরকে অ্যাপ্লিকেশনটা ভ্যারি করতে হবে এবং নতুন স্পন্সর খুঁজে যাদের লাইসেন্স আছে নতুন অ্যাপ্লিকেশন করতে হবে।
অথবা নতুন স্পন্সর কাছে যাওয়ার পর প্রমিসকে আপডেট করতে হবে। আমার আইএলআর অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় আমার স্পন্সর লাইসেন্স চলে গিয়েছে, কিন্তু সাবসিকুয়েন্টলি আমি নতুন স্পন্সর পেয়েছি যাদের স্পন্সর লাইসেন্স আছে, এই তাদের লাইসেন্স নাম্বার, এই আমার কস্ট নাম্বার, তোমরা কাইন্ডলি আমার অ্যাপ্লিকেশনটা আপডেট করো এবং অ্যাকর্ডিংলি অ্যাসেস করো, দেন ইজ ওকে। কিন্তু যদি মনে করো আমি তো অ্যাপ্লিকেশন সাবমিট করছি অ্যাট এ টাইম যখন আমার কোম্পানি লাইসেন্স ছিল, উই শুড গিভ মি আইএলআর, দ্যাটস নট রাইট। ওকে, তার মানে এটা কিন্তু একটা বেশ স্ট্রিক্ট ক্রাইটেরিয়া যেটা ফুলফিল করতে হবে যারা এই দেশে আইলার প্রত্যাশী আছেন স্কিল ওয়ার্কারের থ্রুতে। কারণ আপনি যেটা বললেন যে আমি অ্যাপ্লিকেশন করলাম, অ্যাপ্লিকেশন করার অবস্থা পেন্ডিং থাকা অবস্থা, কারণ আমরা জানি আইলারের আউটকাম আসতে অনেক সময় সময় লাগে, তো তার মধ্যেও যদি লাইসেন্স চলে যায় তাহলেও কিন্তু এটা ডিজাস্টার নিয়ে আসতে পারে তার জন্য। তার মানে যারা আসলে এই স্পন্সর্ড এমপ্লয়িজ আছেন এবং এমপ্লয়ার্স আছেন, তাদের ডিউটি আসলে টু মেক শিওর যে তারা যেন কেয়ারফুলি অ্যাসেসড অবস্থায় এই ব্যাপারটাকে প্রোগ্রেস করেন। রশদীপ, আমরা একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ কোয়েশ্চেন্স পাই যেটি আসলে ডিপেন্ডেন্স রিলেটেড, অর্থাৎ আইএলআর পাওয়ার ক্ষেত্রে ডিপেন্ডেন্টসদের রাইটস কী হবে বা কীভাবে আসলে তারা আইএলআর পেতে পারেন। যেমন একটা প্রশ্ন আপনাকে করছি, এই প্রশ্নে যিনি করেছেন তিনি স্কিল ওয়ার্কার রুটে সম্প্রতি আইএলআর পেয়েছেন। তিনি যখন আইএলআর পাননি তখন তার দুটি সন্তানের জন্ম হয় এই দেশে, তারা এই দেশেই আছে এখন। তিনি জানতে চাচ্ছেন যে তারা কি আসলে তিনি আইএলআর পেয়ে যাওয়ার সাথে সাথে তারাও আইএলআর কি এখন অ্যাপ্লাই করতে পারবেন কি না, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ইমিগ্রেশন রুলস কি বলে? প্রভিশন অ্যাভেলেবল টু মেক অ্যাপ্লিকেশন ফর সেটেলমেন্ট, কিন্তু আমার মতে এটা ওয়েস্ট অফ মানি হবে। ওকে, কারণ হচ্ছে যদি ইদার প্যারেন্ট সেটেল হয় এবং যদি বাচ্চা জন্ম ইউকেতে হয়ে থাকে, তাহলে সেটেলমেন্ট পাওয়ার সাথে সাথেই কিন্তু বাচ্চারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবে টু রেজিস্টার দেমসেলফ অ্যাজ ব্রিটিশ সিটিজেন। ওকে, তারা সেপারেটলি আইএলআর দরকার নেই, এটা ওয়েস্ট অফ মানি হবে। কাজে আমি বলবো যে ইদার প্যারেন্ট যাতে করে সেটেল স্ট্যাটাস অবটেইন করে এবং সাবসিকুয়েন্টলি বাচ্চাদের জন্য সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করা হয়, এবং যখন আইএলআর অ্যাপ্লিকেশন করবে সেখানে বলে দিতে হবে যে আমার দুজন বাচ্চা আছে, আমি তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন করিনি এই সেটেলমেন্টের মধ্যে, কারণ আমি ফিটা পে করতে চাইনি, কিংবা আমি পাওয়ার পর তাদের জন্য সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করবো এই কারণে। ওকে, আপনি সেটেলমেন্টের কথা বললেন এবং সেটেলমেন্ট থেকে সিটিজেনশিপের কথা বললেন। এখানে আমাদের দুইটা প্রশ্ন আছে, একই সাথে প্রশ্ন দুইটা করে ফেলি। প্রথম কথা হচ্ছে যে এই আইএলআর থেকে সিটিজেনশিপ এটা কতদিনের মধ্যে করা, যেটা কমন কোয়েশ্চেন, এটা হয়তো পাবলিকলি অ্যাভেলেবল, আপনি তারপরে যদি একটু সবার উদ্দেশ্যে বলে দেন যে আইএলআর থেকে সিটিজেনশিপ কতদিন পরে করা যায়, অ্যান্ড আসলে এই আইএলআর এর ক্ষেত্রে আইএলআর অ্যাপ্লিকেশনের সময় বেসিক কী কী ডকুমেন্টস লাগে একই সাথে যদি একটু বলতেন, যে তাহলে সবার জন্য একটু সুবিধা হতো। ধন্যবাদ। প্রথমে বলে নিই যে আইএলআর পাওয়ার 12 মাস পর, মানে 1 বছর পর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে পারে একজন স্কিল্ড ওয়ার্কার ভিসা হোল্ডার অথবা স্কিল্ড ওয়ার্কার ডিপেন্ডেন্ট। ওকে, এবার আসে যে স্কিল্ড ওয়ার্কার ভিসাতে থাকা অবস্থায় আইএলআর অ্যাপ্লিকেশন করার জন্য কী কী রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়, কী কী ডকুমেন্ট লাগতে বেসিক পারে। ডকুমেন্টস লিস্ট। বেসিক রিকোয়ারমেন্ট সিম্পল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। প্রিভিয়াসলি যদি B1 লেভেলে করে থাকে, যারা প্রিভিয়াস রুলের আন্ডারে গভর্ন হবে, দেন সেটা অ্যাকসেপ্টেড। লাইফ ইন দ্য ইউকে টেস্ট থাকা লাগবে। এমপ্লয়ের কাছ থেকে লেটার লাগবে যেখানে কনফার্ম করবে স্যালারি, কস্ট নাম্বার এবং কনফার্মেশন যে এই এমপ্লয়টাকে তাদের স্কিল দরকার এবং কোম্পানি লাইসেন্সটা স্টিল ভ্যালিড, এবং অ্যাবসেন্স রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, মানে কতদিন ইউকের বাইরে তারা স্পেন্ড করছে, এবং 180 ডেজ তারা থাকতে পারবে না ইন দ্য লাস্ট 1 year। এটা কোয়াইট ইম্পর্টেন্ট। এবং বেশ কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ডিসক্লোজার তারা চায়, কোনো ধরনের এরকম কোনো অ্যালিগেশন conviction বা কনভিকশন criminal থাকা conviction। যাবে না। এক্ষেত্রে আমরা এক্সপেক্ট করছি এক্ষেত্রে তো আরও স্ট্রিনজেন্ট ক্রাইটেরিয়াস হয়তো সামনে আসবে। জি জি, এবং একই সাথে তারা চাবে লাস্ট 1 মান্থের পে স্লিপ, এবং ওই পে স্লিপের অ্যামাউন্টটা যে তার অ্যাকাউন্টে ডিরেক্টলি হিট করেছে সেটার জন্য লাস্ট 1 মান্থের ব্যাংক স্টেটমেন্ট। এক্ষেত্রে ট্যাক্স রিটার্নের কোনো ডকুমেন্ট P45 বা না, কোনো কাগজ? সো ফার এমন কোনো ডকুমেন্টের রিকোয়ারমেন্ট আইএলআর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে না, স্কিল ওয়ার্কার ভিসা রুটে। যেগুলো আমরা ডিসকাস করি হচ্ছে বেসিক ডকুমেন্টের রিকোয়ারমেন্ট। অ্যাডিশনালি প্রুফ অফ অ্যাড্রেস, কমন ডকুমেন্ট, 5 বছর আইডি ডকুমেন্ট, হ্যাঁ এগুলো আদার রিকোয়ারমেন্টস, কিন্তু বেসিক ডকুমেন্ট যা যা লাগে সেগুলো আমরা ডিসকাস করে ফেলছি। ওকে, দ্যাটস গ্রেট। ডক্টর সজীব, আমরা মোটামুটি কালেকটিভলি বেশ কিছু জিনিস ডিসকাস করলাম। এখন আমি একটা ফাইনাল কোয়েশ্চেন দিয়ে আজকের ডিসকাশনটা কমপ্লিট করতে চাই। সেটা হচ্ছে ওয়ান্স এগেন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেই বিষয়টা দিয়ে শেষ করছি, স্যালারি রিকোয়ারমেন্ট রিলেটেড। ডক্টর সজীব, আপনি জানেন যে স্যালারি রিকোয়ারমেন্ট নিয়ে যেহেতু অনেক কনফিউশনের সুযোগ আছে এবং এই ধরনের পরিস্থিতিতে অনেকেই পড়েন, এই প্রশ্নটি শুনলে আপনি বুঝতে পারবেন যে
একজন আমাদের সাথে যোগাযোগ করে বলেছেন যে হোম অফিস তার আইএলআর অ্যাপ্লিকেশনটি রিফিউজ করেনি, কিন্তু তাকে জানিয়েছে যে তার যে স্যালারি দিয়ে তিনি আবেদনটি করেছেন সেই স্যালারিটি ঠিক নেই এবং এমপ্লয়ারকে বলা হয়েছে এটি অ্যাডজাস্ট করে তাদেরকে ইনফর্ম করার জন্য, তাহলে আসলে তারা আবার জিনিসটাকে রিকনসিডার করবে। এক্ষেত্রে তিনি একটু প্যানিকড অবস্থায় আছেন, কারণ সামনে বেশ কিছু চেঞ্জেস আসতে যাচ্ছে এবং তিনি আসলে এই মুহূর্তে কি করবেন, কি করা উচিত, বা এমপ্লয়ের সাথে কিভাবে করেসপন্ড করলে জিনিসটাকে হ্যান্ডেল করা যায়, আপনি যদি একটু জেনারেল একটা অ্যাডভাইস দিতেন আর কি সবার উদ্দেশ্যে। আম, ধন্যবাদ। আমি বলবো যে এই ভাইটাকে হোম অফিসে সুযোগ দিয়েছে অ্যাপ্লিকেশন রিফিউজ না করে, যেহেতু স্যালারি রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে না রাইট। এবং রেকটিফাই করার সুযোগ হাতে স্টিল রয়েছে। এই ভাইয়ের উচিত হবে এমপ্লয়ের সাথে কথা বলে নেগোশিয়েট করে স্যালারিটা অ্যাডজাস্ট করে হোম অফিসকে জানিয়ে দেয়। এবং এমপ্লয়ারকে যেটা করতে হবে যে ডকুমেন্টগুলো রেখে তাকে লেটার ইস্যু করতে হবে তার স্যালারিটা আপডেট করা হয়েছে, এবং যদি সুযোগ থেকে থাকে তাহলে SMS পোর্টালে ঢুকে তার স্যালারি আপডেটের বিষয়টা নোটিফাই করলে বেটার হয় আর কি। ওকে, তার মানে আসলে যদি রেলেভেন্ট স্টেপসগুলো ফলো করা হয় তাহলে তার ভিসাটি বা আইলারটি গ্র্যান্টেড হওয়ার চান্স স্টিল চান্স স্টিল আছে, মানে তাকে যেহেতু ডিরেক্ট রিফিউজালটি দেওয়া হয়নি। জি। এক্ষেত্রে যদি কেউ আনফর্চুনেটলি রিফিউজাল পেয়ে যায়, সেক্ষেত্রে কি উনি ব্যাপারটাকে রেকটিফাই করার কোনো সুযোগ আছে কিনা? কেউ যদি স্যালারির মিসম্যাচের কারণে যদি রিফিউজাল পেয়ে যায়? তাদেরকে রাইট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ দেওয়া হবে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ গ্রাউন্ডটা খুব একটা স্ট্রং হবে না। তারা একটা জিনিসই বলতে পারে যে আন্ডার এভিডেন্সিয়াল ফ্লেক্সিবিলিটি হোম অফিস তাদের উচিত ছিল আমাকে একটা ইমেইল করা কিংবা এমপ্লয়ারকে একটা ক্ল্যারিফিকেশন দেয়া, আমাকে একটা সুযোগ দেওয়ার উচিত ছিল। রাইট। যদি সামান্য কিছু অ্যামাউন্টের জন্য তার স্যালারি রিকোয়ারমেন্ট ফুলফিল না করে, মানে এই ফেয়ারনেস গ্রাউন্ডে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ প্রগ্রেস But করা যেতে পারে। খুবই কেয়ারফুলি, আমরা যেটা বুঝলাম যে খুবই কেয়ারফুল থাকতে হবে বিফোর জি। এনিওয়ান মেক্স অ্যান যদি হোম অফিস স্ট্রিক্ট স্ট্যান্স নেয় যে না উই আর নট অবলাইজড টু গিভ দিস অপরচুনিটি, রাইট। দেন এটা আনফর্চুনেট হবে আমাদের এই ইন্ডিভিজুয়ালের জন্য। সজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা স্কিল ওয়ার্কার আইএলআর রিলেটেড বেশ কিছু ডিসকাশন শুনলেন। বিশেষ করে স্যালারি রিকোয়ারমেন্টস নিয়ে কিন্তু আপনাদের অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। এছাড়াও যদি আপনাদের কোনো অ্যাডিশনাল প্রশ্ন থাকে আমাদেরকে পাঠাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোকে অ্যাড্রেস করে আমাদের সামনের এপিসোডগুলোতে সেই উত্তরগুলো দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি।